কৈলাসপুরা নামের একটা গ্রাম ছিল। কৈলাসপুরা গ্রামের সবচেয়ে বিশেষ কথা এটা ছিল যে গ্রাম একতার প্রতীক ছিল। অন্য গ্রাম আর কসবার লোকেরা কৈলাসপুরার একতার কথা সব সময় বলতে থাকে, কিন্তু কিছু সময় ধরে কৈলাসপুরা গ্রামের লোকেরা গ্রীষ্মকাল আর সব শুকিয়ে যাওয়ার কারণে খুব বেশি চিন্তিত ছিলেন। এই নদীতে এক ফোঁটাও জল নেই দেখছি, কি হবে? সব শুকিয়ে গেছে, কুয়ো শুকিয়ে গেছে। চাপা কলে তো 3 ঘন্টা ধরে টিপলে তবে এক ফোঁটা জল বেরিয়ে আসে। এই নদীটা দেখে তো আমার তেষ্টা পেয়ে গেছে। সেজন্যই তো আমি বলছি যে কয়েকদিনের জন্য আমাদের শহরে যাওয়া উচিত। অন্তত পক্ষে ওখানে দুবেলা খেতে তো পারবো আমরা, তাই না? শহরে যাব কি করে? আমাদের কাছে অত টাকা পয়সাও নেই। শহর এখানে কাছে থোড়েই না আছে। গরু গাড়ি, ট্রেন আর অনেকগুলো বাহনের ভাড়াও তো অনেক বেশি হয়ে গেছে। তুমি সেটাও ঠিকই বলছো গিন্নি, আর আমরা কিছুই করতে পারবো না। চলো গ্রামের ভেতরে গিয়ে দেখি। আরে গরমে এমন অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, মনে হচ্ছে সমুদ্রের জল খাই। আরে মুরারি, এসব কি আজে বাজে কথা বলছিস? সমুদ্রের নোনতা জল কেউ কি করে খেতে পারে বলতো? আরে কি করি বলো তো দাদা, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। আরে আমাদের কিছু একটা করতে হবে এটা নিয়ে, না হলে আমাদের গ্রামের বাচ্চা বুড়ো সবাই বিপদে পড়বে যে। আমাদেরকে গিয়ে গ্রামের চৌমাথায় বসে থাকা পান্ডা বাবাকে এই সমস্যাটা বলতেই হবে। ওখানে গিয়ে আমরা কোনো না কোনো উপায় তো পেয়েই যাব। তুমি ঠিকই বলেছো, আমাদের ওখানে যেতে হবে। হীরামণি আর তার স্ত্রী মুরারির সাথে মিলে সেই গ্রামের সবচেয়ে বুড়ো পান্ডা বাবার কাছে চলে যায়। বাবাজি জয় হোক। পান্ডা বাবা ওদেরকে বলেন, বলো তোমরা এখানে কি জন্য এসেছো বলো? এমনিতে তো আমার আশেপাশে আমি কোনোদিনও কাউকে দেখতে পাই না। আসলে ব্যাপারটা হলো, আমরা আপনার কাছ থেকে এটা জানতে এসেছি যে আমাদের গ্রামের এই জলের সমস্যাটা কবে ঠিক হবে। আচ্ছা তোমরা এখন আসছো, এখন তো সব শেষ হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। আমরা ঠিক বুঝলাম না মহারাজ, আপনি কি বলতে চান বলুন তো, পরিষ্কার করে বলুন না। সমস্ত গ্রামবাসীদেরকে এক জায়গায় ডেকে নিয়ে এসো, তারপর চলো আমাদের সাথে। মনে হচ্ছে এই বাবা জলের তেষ্টায় পাগল হয়ে গিয়েছে, আজে বাজে বকছেন। পান্ডা বাবা সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে গ্রামের সবচেয়ে পুরনো সূর্যদেবের মন্দিরে চলে যান আর ওখানে গিয়ে বলেন, এই দেখো, তোমাদের গ্রামের মধ্যে এটা কেউ জানে না যে সূর্যদেবের মূর্তিটা কোথায় গেছে। বাবার এইটুকু বলা মাত্রই সবাই মূর্তির দিকে তাকাতে থাকে, কিন্তু ওরা ওখানে কোনো সূর্য দেবতার মূর্তি দেখতেই পারে না, যেটা আগে ওখানে ছিল। এটা কি করে হতে পারে? আমি তো গত মাসেই এখানে এসেছিলাম, তখন তো মূর্তিটা এখানে ছিল। কি বলো গিন্নি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। জানি না এটা কি করে হয়ে গেল। আরে মূর্তিটা মন্দিরে নেই বলে এমন কি হলো? হ্যাঁ, ওই যে বাবা, আপনি কিন্তু আজে বাজে কথা না বলে পরিষ্কার করে বলুন যে আসলে ব্যাপারটা কি। তখন বাবা সমস্ত কথা গ্রামবাসীদেরকে বলেন। তোমাদের সবার মনে আছে নিশ্চয়ই যে অনেক মাস আগে শহরের একটা লোক এখানে ঘুরতে এসেছিল। হ্যাঁ বাবা, আমার ভালো করে মনে আছে, আর ও মন্দিরেই থেকেছিল। বাহ, এই মন্দিরটা দেখছি অনেক পুরনো। যদি আমি এই মন্দিরের মূর্তিটাকে বিক্রি করে দিই তাহলে আমি এক রাতের মধ্যে কোটিপতি হয়ে যাব, কিন্তু এর মধ্যে আমাকে বিশাল বড় ষড়যন্ত্র করতে হবে। শহরি ব্যবসায়ী শহরের কিছু চোরকে টাকা পয়সা দেয় আর ওদেরকে মন্দিরের মূর্তি চুরি করতে আদেশ দেয়। চোর এসে রাত্রিবেলাতেই মন্দির থেকে সূর্যদেবের মূর্তি চুরি করে নিয়ে যায়। তোমাদের গ্রামবাসীদের লজ্জা হওয়া উচিত যে তোমাদের চোখের সামনে থেকে দিন দাহারে কেউ চুরি করে নিয়ে চলে গেল আর তোমরা বুঝতে পারলে না। ধিক্কার তোমাদের মতন এই ভক্তদের। বাবা, আমি এখনো বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি। ওই মূর্তির সাথে গরমের কি সম্পর্ক বলুন তো? সূর্যদেবের মূর্তিটা যতদিন গ্রামে ছিল, গ্রামরা সবকিছু ভালো ছিল, সবাই আনন্দে দিন কাটাচ্ছিল, আর মূর্তিটা চুরি হয়ে যাওয়ার কারণেই এত সব সমস্যা আমাদের গ্রামে দেখা দিয়েছে। ঠিকই বলেছ হীরামণি, যতক্ষণ না মূর্তিটা ঠিকঠাক জায়গায় চলে না আসছে ততক্ষণ এই সমস্যা বাড়তেই থাকবে। আর ওই ব্যবসায়ী যে অপরাধী করেছে তার শাস্তি তো অবশ্যই পাবে সে। হীরামণি আর মুরারি, তোমরা দুজন শহরে গিয়ে মূর্তিটা খোঁজো, এই জায়গাতে আবার স্থাপনা করে দাও। আপনি যেমনটা বললেন তেমনটাই করব। আমরা এক্ষুনি শহরের জন্য রওনা দিচ্ছি।
গিন্নি, তুমি কিছু খাবার বেঁধে আমাদেরকে দিয়ে দাও তো, আমরা আজকেই শহরে রওনা দেব, ঠিক আছে? বাবার কথা শুনে মুরারি আর হীরালাল শহরে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সমস্ত জিনিসপত্র নিয়ে ওরা শহরের দিকে রওনা দেয়। পুরো 2 দিন পর ওরা শহরে পৌঁছে যায়। তখন হীরামণি বলে উঠল, এত বড় শহরে ওই ব্যবসায়ীকে আমরা কোথায় খুঁজবো? শুধুমাত্র তুই ওকে দেখেছিলি, আমি তো জানিও না যে ওকেও দেখতে ঠিক কেমন। আরে শয়তানকে সবসময় অন্ধকারে খুঁজে পাওয়া যায়। ওই দেখ, ওখানে নিয়ম না মেনে অনেকজনা দোকান করেছে আর অনেক ভুলভাল ব্যবসা করছে ওখানে। চল ওখানে যাই আমরা। মুরারি আর হীরামণি সেই অবৈধ জায়গায় চলে যায়। তখন ওদেরকে একটা লোক গেটেই আটকে দেয়। এই তোমরা ভেতরে কোথায় যাচ্ছ? ভেতরে যাওয়া বারণ আছে, বুঝেছো? আরে আমরা ব্যাপারী সাহেবের জন্য বেশ মূল্যবান উপহার নিয়ে এসেছি যে। আরে সেটা আগে বলতে পারবে তো যে মালিকের বন্ধ। আচ্ছা ভেতরে এসো এসো, আর সোজা যাবে, তারপর এদিক ওদিক যাবে না কিন্তু। হ্যাঁ, হীরামণি আর মুরারি দুজনই ওই ঘরের ভেতরে চলে যায়। আর ওখানে গিয়ে ওরা দেখতে পায় যে ঘরের ভেতরে একটা ছোট্ট ট্যাঙ্ক আছে, যার মধ্যে অনেকগুলো নামি দামি মূর্তি রাখা আছে। আর ওই শহরি ব্যবসায়ী ফোনে কারোর সাথে কথা বলছিল। দুজনই লুকিয়ে তার কথা শুনতে শুরু করে। সাহেব আজকে আপনি ফেরি তো নাকি? আমি মূর্তিটাকে লুকিয়ে রেখেছি আমার বাড়িতে, কেউ জানতে পারি না, কোনো সন্দেহ হবে না। আজকে বিকেলের মধ্যে চলে আসুন, আর টাকার বাক্সটা অবশ্যই নিয়ে আসবেন। ওই শহরি ব্যবসায়ীর কথা শুনে হীরামণি আর মুরারি ভয় পেয়ে যায় আর ওই ঘরের বাইরে চলে আসে। আমাদের কাছে বেশি সময় নেই, বুঝলি? যে করেই হোক পুলিশকে ডেকে নিয়ে আসতে হবে। তুই ঠিকই বলেছিস, এই শয়তানটাকে খুব তাড়াতাড়ি আমাদের কারাগারে বন্দি করতে হবে। হীরামণি আর মুরারি দুজনেই সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে পাঠায় আর ওদেরকে সমস্ত কথা বলে দেয়। পুলিশরা ওই শহরি ব্যবসায়ীকে গ্রেফতার করে নেয়। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি কোনো অপরাধ করিনি, আমার ছেড়ে দাও। তোমরা দুজন মিলে খুব ভালো কাজ করেছো। তোমাদের মূর্তিটা তোমরা নিয়ে যাও, আর একে আমরা অবশ্যই উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, বুঝেছো? হীরামণি আর মুরারি দুজনই সূর্য দেবতার মূর্তি নিয়ে ওখান থেকে নিজের গ্রামে চলে আসে। গ্রামের লোকেরা ওদেরকে দেখে খুব খুশি হয়। গ্রামের লোকেরা তোমাদের নিয়ে গর্ব করবে। তাড়াতাড়ি এই মূর্তিটাকে ও আসল জায়গায় রেখে দিন তো। গ্রামবাসীরা মিলেমিশে সূর্য দেবতার মূর্তিকে আবার স্থাপিত করে দেয়। যেই মাত্র ওই মূর্তি নিজের আসল আসনে পৌঁছে যায়, সূর্য দেবতা প্রকট হন আর বলতে শুরু করেন, আমি তোমাদের সকলের ভক্তিতে প্রসন্ন হয়েছি, সেই জন্য আমি ঠিক করেছি যে এই গ্রামে সূর্য থেকেই বৃষ্টি হবে, আর এখন থেকে তোমাদের গ্রামবাসীরা আর কোনো রকম কষ্ট পাবে না। এইটুকু বলে সূর্য দেবতা ওখান থেকে চলে যান। আর ওনার যাওয়া মাত্রই সূর্যদেব থেকে বৃষ্টি হতে শুরু করে আর সমস্ত গরম শেষ হয়ে যেতে শুরু করে। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে গ্রামের লোকেরা খুব খুশি হয়ে গেল। কমলাগঞ্জ নামের একটি গ্রাম ছিল। ওখানে একজন বদমেজাজি জমিদার ছিলেন। লোকেদেরকে বিরক্ত করা আর লোকেদেরকে পরাজিত করতে ওর খুবই ভালো লাগতো। বলো, আজকে তুমি খাবারে কি নিয়ে এসেছো? জমিদার বাবু, আমার বালা বিক্রি করে আমি আপনার জন্য বিরিয়ানি এনেছি। এখন তো আপনি আমাদের জমিন ফেরত দিয়ে দিন। আরে বাহ, এ তুমি খুবই ভালো কাজ করেছো। আরে কি করবে জমি ফেরত নিয়ে? তোমার স্বামী তো এমনিতেই আমার জমিতে কাজ করে, তাই না? দয়া করুন আমাদের ওপর, ক্ষমা করুন। তখনই ওখানে মুন্সি আসে আর বলেন, মালিক, খুশির খবর আছে, ওই বিজুও নিজের জমিটা আমাদের কাছে বাধা রেখেছে। এটা তো হতোই, আমি জানতাম। এখন পুরো গ্রাম আমার হাতের মুঠোয় আছে। না ঠাকুর সাহেব, গ্রামের রাস্তার ধারে সব জমিগুলো এখনো নবীনের পরিবারের কাছেই আছে। কোন নবীন? আমি তোকে ভালো করে চিনতে পারলাম না। আরে সেই নবীন যার স্ত্রী কয়েকদিন আগে রোগ হওয়ার কারণে মারা যায়। চলো তো আমরাও তাহলে ওর বাড়িতে গিয়ে একটু শোক পালন করে আসি। ঠাকুর আর মুন্সি নবীনের বাড়িতে যাবার জন্য বেরিয়ে পড়ে। ওখানে গিয়ে দেখে যে নবীন নিজের স্ত্রীর ছবির সাথেই কথা বলছে। গিন্নি, যবে থেকে তুমি আমাকে ছেড়ে গেছো আমি শান্তিতে থাকতে পারছি না। সব সময় তোমার কথা মনে করে কষ্ট পাচ্ছি। ঈশ্বর যেন তোমাকে খুব ভালো রাখেন। তুমি যেখানেই থাকো খুশি থাকো। এই সময় ওকে বিরক্ত করাটা ঠিক মনে হচ্ছে না মালিক। তা আপনি যা বলবেন তাই হবে। তুমি তো আমার স্ত্রীর ব্যাপারে খুব ভালো করেই জানো, তাহলে ভয় পাচ্ছ কেন? চলো ভেতরে,
আর সোজা কাজের কথা বলো। ঠাকুর আর মুন্সি সোজা নবীনের ঘরে ঢুকে পড়ে। আচ্ছা, তাহলে তুমিই হচ্ছ নবীন। তোমাকে আমি অনেকবার বাগানে বসে থাকতে দেখেছি। আমি ওখানে আমার স্ত্রী কাজলের সাথে সময় কাটাতাম। আচ্ছা, তুমি একটা কাজ করো, সমস্ত জিনিসপত্র প্যাক করে নাও, সব মালপত্র গুছিয়ে নিয়ে ওই বাগানেই চলে যাও। তোমার রাস্তার ধারের জমিটা আমার নামে করে দাও। দেখুন, যাই হয়ে যাক না কেন, আমি আমার ওই জমি কখনো কাউকে দেব না। তোমার যা ঠিক মনে হয় তুমি তাই করো তাহলে। সেই সময় ঠাকুর আর মুন্সি ওখান থেকে চুপচাপ চলে যায়। তারপর ঠাকুর এক বাটি পায়েস নিয়ে এসে নিজের বাড়ির একটা গুপ্ত ঘরে যায়। ওর ধর্মপত্নী যে কিনা কালো জাদু করে। এসে গেছো তুমি? পায়েসের গন্ধ তো খুব ভালো আসছে। দাও, দিয়ে দাও। আর বলো, এখন কি করতে হবে? রূপমতি, গায়ের একজন কিষানের জমি কবজা করতে হবে। আমি সেই জন্য তোমার কাছে এই পায়েসটা নিয়ে এসেছি। ওর নাম হচ্ছে নবীন। ব্যাস, এইটুকুই ব্যাপার। পায়েস রেখে তাড়াতাড়ি চলে যাও, আর তোমার কাজ হয়ে যাবে। ঠাকুর ওই গোপন ঘরের দরজাটা বন্ধ করে দৌড়ে চলে যায়। সেদিন রাত্রে রূপমতি নবীনের বাড়িতে পেতনি রূপে চলে যায়। আজকে খুব ভালো ঘুম হবে আমার। সারা দিন কষ্ট করেছি আমি, আর এত পরিশ্রমের পরে তো ঘুমটা ভালোই আসে সব সময়। আর যেই নবীন নিজের খাটে শুতে যায়, ও সামনে দেখে রূপমতি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে ওর সামনে দাঁড়িয়ে আছে। কে তুমি? কে? আরে কে? বাঁচাও, বাঁচাও আমাকে! যদি তুমি তোমার সমস্ত জমিন ঠাকুরের নামে না করো, তাহলে তোমাকে নিজের সাথে নিয়ে যাব। আমাকে কোথাও নিয়ে যেও না। আমি আমার সমস্ত জমি ঠাকুর সাহেবের নামে করে দেব। দয়া করে আমাকে মেরো না। নবীন দৌড়তে দৌড়তে মুন্সির বাড়িতে গিয়ে পৌঁছয় আর বলে, মুন্সি মশাই, কোথায় সই করতে হবে বলুন আমাকে, আমি সব কিছু করতে তৈরি আছি। তুমি তো খুব তাড়াতাড়ি চলে এসেছো। প্রাণ বাঁচলে তবে বাপের নাম। তুমি ঠাকুর সাহেবকে বলে দিও যেন আমার কাছে যেন আর কখনো না আসে। নবীন নিজের সমস্ত মূল্যবান জমি ঠাকুর সাহেবের নামে করে দেয়। আর এই কথা জানার পরে ঠাকুর সাহেব খুব খুশি হয় আর বলে, এটা তো হবারই ছিল। এখন পুরো গ্রাম আমার কবজায় রয়েছে। যতদিন পর্যন্ত আমার স্ত্রী রূপবতী আমার সাথে আছে, ততদিন আমায় কেউ হারাতে পারবে না। হ্যাঁ হুজুর, গ্রামের যত দূর পর্যন্ত আমাদের দৃষ্টি যাবে ততদূর শুধু আপনারই জমি। একদিকে ঠাকুর সাহেব আর মুন্সি খুবই খুশি ছিল, আর অন্যদিকে গ্রামের লোকেরা একত্রিত হয়ে একটা সভা রেখেছিল। আসলে কবে অবধি ওই ঠাকুরের বেইমানি সহ্য করব? ওর ওই ভয়ঙ্কর স্ত্রীটা খুবই খতরনাক গো। ও যদি আবার কালো জাদু করে, তাহলে আমরা আর বাঁচবো না, বুঝেছো? আমাদের কাছে যেটুকু বেঁচে রয়েছে। তখনই ওরা সবাই নবীনকে দেখতে পায়। কিন্তু কতদিন আমরা এইভাবে থাকবো বলো? তখনই ওরা সবাই নবীনকে দেখতে পায়। নবীন নিজের বউয়ের ছবি নিয়ে বাগানের দিকে যাচ্ছিল। নবীন, দাঁড়া, কোথায় যাচ্ছিস? ওই ঠাকুর সাহেব যাকে সব থেকে বেশি লুট করেছে, সে হলে শুধুমাত্র তুমি। তুমি এরকম চুপ করে কি করে থাকতে পারো? কবে তোমার রক্ত গরম হবে? গ্রামবাসীদের কথায় সাড়া না দিয়ে নবীন বাগানের দিকে নিজের স্ত্রীর ছবিটা নিয়ে চলে যায় আর ওখানে গিয়ে ওই ছবিটার সাথে কথা বলতে শুরু করে। যদি তুমি এখানে থাকতে গিন্নি, তাহলে এখান থেকে আমরা অনেক দূরে চলে যেতাম। নবীন ছবিটা নিচে রেখে দিয়ে কাঁদতে শুরু করে। তখনই ওই ছবির ভেতর থেকে একটা আলোর ছটা বেরিয়ে আসে, আর ওর স্ত্রী সেই ফটো থেকে বেরিয়ে আসে। আর সেটা দেখে পুরো গ্রামবাসীরা চমকে ওঠে। গিন্নি, তুমি? এটা কি করে হতে পারে? ঈশ্বর আমার কথা শুনেছেন। আমি এখানে গ্রামবাসীদেরকে ন্যায় আর তোমাকে শান্তি দেওয়ার জন্যই এসেছি। শেষমেশ তুমি তাহলে ওই ঠাকুরের কুকর্মের কথা জানতে পেরেই গেছো? কিভাবে জানতে পারতাম না? আমাকে তুমি সব কথা বলতে না। তোমাদের আর গ্রামবাসীদের সমস্ত জমি ওই ঠাকুর আর তার বউয়ের থেকে ফেরত নিয়ে নেব। গিন্নি এই কথা বলা শেষ করাতেই সবাই মিলে ঠাকুরের বাড়ির সামনে যায়। ঠাকুর, তোমাকে আর তোমার ওই ডাইনি স্ত্রীটাকে আমরা ছাড়বো না। বাইরে বেরিয়ে এসো। গ্রামবাসীদের এরকম রাগ করতে দেখে মুন্সি ঠাকুরকে বলে বসে, মানে সারা গ্রামের লোকেরা একসাথে হয়ে আমাদেরকে আবার মারতে আসেনি তো বাবা গো? এইসব তুমি কি আজে বাজে কথা বলছো?
চলো গিয়ে দেখি তো ব্যাপারটা কি। ওরা বাইরে এসে দেখে নবীন তার স্ত্রী, যেটা ছবি থেকে বাইরে বেরিয়ে এসে ওর সাথে লোকেদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আগে তুমি যাও, রূপমতিকে নিয়ে আসছি। আজকে এই গ্রামে শুধু আমরাই বেঁচে থাকবো। হ্যাঁ, আমি জানতাম যে ঠাকুর সাহেব খুবই অন্যায় করছেন। উনি যা করেছেন এর শাস্তি ওনার পাওয়াই উচিত। মুন্সি গ্রামের লোকেদের সাথে কথা বলছিলেন, তখনই ঠাকুরের ওই পেতনি স্ত্রীটা রূপমতি বাইরে বেরিয়ে চলে আসে। গ্রামবাসী আর গিন্নির ওপরে আগুনের বৃষ্টি শুরু করে দেয়। আগুনের তাপ এত বেশি ছিল যে গ্রামের লোকেরা এদিক ওদিক পালাতে শুরু করে দেয়। দাঁড়াও, সবাই এক জায়গায় দাঁড়াও। কাউকে কোথাও পালানোর কোনো দরকার নেই। আমার যে ছোট্ট একটা ফটো আছে তার কাছে চলে আসো সবাই। গিন্নি এমন জাদু করে যে ওর একটা ছোট্ট ফটো অনেক বড় হয়ে যায়, আর যার নিচে গ্রামবাসীরা এসে লুকিয়ে পড়ে। আর ওই বড় ছবিটা আকাশ থেকে ঝরা আগুনের বৃষ্টিটাকে থামিয়ে দেয়। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তুই এখন কি করতে চলেছিস। গিন্নি নিজের জাদুর সাহায্যে পায়েসের বৃষ্টি শুরু করিয়ে দেয়, যেটা দেখার পরে রূপমতির মনটা নরম হয়ে যায় আর ও নিচে এসে পায়েস খেতে শুরু করে দেয়। আর এটারই সুযোগ নিয়ে গিন্নি রূপমতির চুলটা কেটে দেয়। না না, এটা কি করলে তুমি? আমার বছরের পরিশ্রম আর তপস্যা ভেঙে দিলে যে তুমি। এখন এখন আমি কি করব, কি করব? এই কথা বলে কাঁদতে কাঁদতে রূপমতি গ্রাম থেকে পালিয়ে যায়, ঠাকুরকে একা ছেড়ে দিয়ে। এবার তুমি কি করবে ঠাকুর? আমাদের জমি তুমি কবজা করেছিলে, তোমার ওই ডাইনি স্ত্রী তো এখন পালিয়ে গেছে, তাই না? আমাকে ক্ষমা করে দাও, পুরো গ্রামবাসীদের আমি অনেক কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করো, ক্ষমা করে দাও আমাকে। ঠাকুর আর মুন্সিকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। রূপমতি আর দ্বিতীয়বার এই গ্রামে কখনো আসেনি, আর গিন্নি গ্রামের মানুষকে সুবিচার দিয়ে আবার ওই ছবিতে ঢুকে যায়।